আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সকলকেই আমাদের ক্লাস 9 এবং 10-এর বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজের দ্বিতীয় চ্যাপ্টার, যেটি স্বাধীন বাংলাদেশ। ইতোমধ্যে এই চ্যাপ্টারের উপর তোমাদের দুটি ক্লাস হয়েছে, যেখানে আমরা আমাদের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে খুব সুন্দর একটা বর্ণনা পেয়েছি এবং একটা তথ্য জেনেছি। এবং আমরা লাস্ট ক্লাস যদি আমরা বলি 2.2 যেটি ছিল, সে লাস্ট ক্লাসে আমরা কি দেখেছি, দেশ স্বাধীন হওয়ার পরে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন যেটিকে, সেটি কেমন করে বঙ্গবন্ধু সরকার ট্যাকেল দিয়েছিল, সকল কিছু কিন্তু আমরা সেই 2.2-এ ক্লাসটিতে আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, এখন যে ক্লাসটি আমরা দেখবো সেটি হচ্ছে 2.3। সেটির আলোচনা কি নিয়ে? সেটির আলোচনা হচ্ছে যে যখন 1975-এর পরে সেনা শাসন শুরু হয় আমাদের দেশে, অর্থাৎ 1975 থেকে 1990 সাল পর্যন্ত সেনা শাসনটা, এই সময়কার অবস্থাটা আমরা এখন লক্ষ্য করব। ঠিক আছে, তো আমি তোমাদের সাথে আছি নাজমুল করিম অর্ণব, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে, এবং আমার কলেজ ছিল নরডেম কলেজ। তো চলো শুরু করা যাক। তো পরবর্তীতে আমরা লক্ষ্য করতে পারছি সেনা শাসন আমল 1975 থেকে 1990। যেমনটি তোমাদের বললাম, 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু সপরিবারে কি করা হয়, বর্বর নির্মমভাবে হত্যা করা হয়। ঠিক আছে, উগ্র কিছু সেনাবাহিনী সদস্যের হাতে। পরবর্তীতে আমাদের দেশে সেনা শাসন আমল শুরু হয়, যেটি 1975 থেকে 1990 পর্যন্ত স্থায়িত্ব থাকে যেটার। ঠিক আছে, এবং আমরা দেখব 1990 সালে কিভাবে সেনা শাসনের পতন হয়, সবকিছুই আমরা এই অংশে লক্ষ্য করব। চলে যায় ক্লাসে। 1975 সালের 15ই আগস্টের পর থেকে 1990 সালের 6 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবৈধ সেনা শাসন বহাল ছিল। তাহলে সেনা শাসনটা কিরকম ছিল? বাংলাদেশ সেনা শাসন ছিল অবৈধ। দেখো, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এমসিকিউতে আসার জন্য মতো। ঠিক আছে, তোমরা এগুলা কিন্তু দাগিয়ে নেবা। ওকে, পরবর্তী দেখবো, দেশের সংবিধানকে উপেক্ষা করে খন্দকার মোস্তাক আহমেদ, বিচারপতি সায়েম এবং জিয়াউর রহমান, বিচারপতি আহসান উদ্দিন এবং জেনারেল এরশাদ ক্ষমতায় অধিষ্ঠ হন। অর্থাৎ 1975 থেকে 90 এই সময়টাতে এই সব ব্যক্তিবর্গরা তারা সেনা শাসন চালু করেছিল আমাদের দেশে। ঠিক আছে, দেশে সেনা শাসন বহাল রেখে সুবিধা মতো সময় জিয়াউর রহমান 75 থেকে 81 এবং জেনারেল এরশাদ তার সময়কাল কত ছিল? 82 থেকে 90। তাহলে জিয়াউর রহমানের ছিল 75 থেকে 81 এবং এরশাদের ছিল 82 থেকে 90। নির্বাচন সম্পন্ন করে বেসামরিক শাসন চালু করেন। মানে বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু আগে অবৈধভাবে শাসন দখল করেছিল, ক্ষমতা দখল নিয়েছিল, নেওয়ার পর তারা কিন্তু নিজেরাই নিজেদের মতো করে নির্বাচন দিয়েছিল, মানে লোক দেখানো নির্বাচন যেটিকে বলে, সেই নির্বাচন করানোর মাধ্যমে তারা কিন্তু একটা কি করেছে, সুবিধা মতো বেসামরিক শাসন চালু করেছে নিজেদের মতো করে। ঠিক আছে, তাদের অগণতান্ত্রিক শাসন, জনগণের ভোটাধিকার হরণ, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপ দেশের জনগণকে বিক্ষুব্ধ করে তোলে। ফলে সেনা শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে 1991 সালে পুনরায় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, সেটি হলো যে 1990 সালে সেনা শাসন কিভাবে পতন হয়েছিল। আমরা অনেকেই জানি নূর হোসেন নামের একজন ব্যক্তির নাম, যিনি কিনা সেনা শাসন অর্থাৎ স্বৈর শাসনকে পতনের জন্য তিনি কিন্তু পুরো শরীরে উনার হচ্ছে একটা লেখা লিখেছিল, স্লোগান। ঠিক আছে, যে গণতন্ত্র মুক্ত পাক, স্বৈরশাসন নিপাক যাক। ঠিক আছে, এই স্লোগানটা লিখে উনি কিন্তু পুলিশের গুলি পর্যন্ত খেয়েছিল। কেন? কারণ উনি গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিল দেশে, সেই কারণে উনি আন্দোলন করেছিল একদম পুরো সামনে থেকে। সেগুলো আমরা ধীরে ধীরে এই অধ্যায় শেষে দেখব। ওকে, এখন আসি জিয়াউর রহমানের শাসনামল 75 থেকে 81 সময় আমাদের মেজর জিয়ার কি শাসনামল ছিল লক্ষ্য করব। 71-এ মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর কি ছিলেন, যে নামটাই বলে দিলাম, মেজর ছিলেন, ইম্পর্টেন্ট দাগাবা। ঠিক আছে, বঙ্গবন্ধু 26 মার্চে স্বাধীনতার ঘোষণা তিনি 27 মার্চে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেন। দেখো, এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয় যে জাতির আমাদের যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আসলে কে, ঘোষণাটা কে দিয়েছিলেন। তো মূল ঘোষণা দিয়েছিলেন অবশ্যই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং উনার পক্ষে, উনার হয়ে 27 মার্চে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কিন্তু তিনি পুনরায় সেটি পাঠ করেন। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অধীনে 2 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন তিনি। 2 নম্বর সেক্টর কোথায় ছিল ভাইয়া পড়ো? তোমরা কি জানো কোন জায়গায় সেক্টরটা ছিল? 2 নম্বর ছিল আমাদের রাজধানী ঢাকা এবং তার কিছু অংশ বিশেষ। ঠিক আছে, ওকে। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবার পরিজন সহ শাহাদাত বরণ করার পর খন্দকার মোস্তাক আহমেদ সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন, এবং তিনি 24শে আগস্টে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ অর্থাৎ যেটি আমাদের বর্তমানে জেনারেল যেটাকে বলি বা আর্মি চিফ, যাকে জিয়াউর রহমানকে নিযুক্ত করেছিলেন। 3রা নভেম্বর সেনা অভ্যুত্থানে খন্দকার মোস্তাকের পতন ঘটে এবং জিয়াউর রহমান গৃহবন্দী হন। 75 সালের 7ই নভেম্বর পাল্টা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের হত্যার ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 75-এর 15ই আগস্টে জাতির জনককে হত্যা করা হয়, পরবর্তীতে 3রা নভেম্বরে কি
কি করা, জাতীয় 4 নেতাকে হত্যা করা হয় জেলে, এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি দ্বিতীয়বারের মতো সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির যেগুলো শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ মুক্তিযোদ্ধা তাদেরকে কি করেছিল, হত্যা করা শুরু করেছিল। এর আগে 6 নভেম্বর ভোররাতে গৃহবন্দী জিয়াউর রহমানকে মুক্ত করতে যায় বঙ্গবন্ধুর খুনি ফারুকের ল্যান্সার বাহিনীর একটি দল। জিয়াউর রহমান মুক্তি পেয়ে সদ্য নিযুক্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাইমের অনুমতি ব্যতি রেখে বেতারে ভাষণ দিতে চলে যান এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দাবি করেন। পরে অবশ্য পদবি পরিবর্তন করে উপপ্রধান আইন প্রশাসক হয়েছিলেন। 1977 সালে, কত সালে, 77 সালে প্রহসনমূলক গণভোটের অর্থাৎ হ্যাঁ ভোট বা না ভোট, এই দেখো প্রহসনমূলক, প্রহসন জিনিসটা কিরকম, প্রহসন অর্থাৎ নাটকীয়, ঠিক আছে, যেটির কোনো আসলে ভ্যালিডিটি বা বৈধতা কিন্তু থাকে না, সেটি হচ্ছে কি নাটকীয় বা প্রহসনী মূলক। এই প্রহসনমূলক গণভোটের মধ্য দিয়ে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করলেও তার শাসন আমলে 20টিরও বেশি সেনা অভ্যুত্থান ঘটেছিল এবং সেনাবাহিনীতে চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। কার আমলে? জিয়াউর রহমানের আমলে, মানে একটা খুবই খারাপ একটা অবস্থা দেশে কিন্তু বিদ্যমান ছিল, ঠিক আছে। এই সকল ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর জিয়াউর রহমান বিচারের নামে অনেক নিরপরাধ সামরিক কর্মকর্তা বা সেনা সদস্যদের সাজা, চাকরিচ্যুত, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছিলেন। জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশের রাজনীতি এবং পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন একটি সাধিত হয়। কেন সাধিত হবে না? কারণ একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। এই কারণে অভ্যন্তরীণ এবং এক্সটার্ন বাইরে বাহ্যিক একটা বিশাল পরিবর্তন সাধিত হয়। 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 72-এর সংবিধানের যেসব মৌলিক নীতি ও চেতনার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হয়ে আসছিল তার বেশিরভাগই এই সময়ে বাতিল করে দেওয়া হয়। স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী প্রতিক্রিয়াশীল ব্যক্তিবর্গকে নিয়ে সমাজ ও রাজনীতিতে পুনর্বাসনের ব্যবস্থা করেন, ঠিক আছে। কি বলেছে দেখো, যে স্বাধীনতা বিরোধী যেসব পাকিস্তানিপন্থী প্রতিক্রিয়াশীল ব্যক্তিবর্গ ছিল, মানে যাদের প্রচুর পরিমাণে ধন সম্পদ ছিল, কিন্তু তারা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল, স্বাধীনতা বিরোধী, তারা স্বাধীনতা চাইতো না, এই সকল মানুষদেরকে আবারও কি করেছিল, পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছিল বাংলাদেশে, ঠিক আছে। 7ই নভেম্বর জিয়াউর রহমানকে বন্দী অবস্থাতে মুক্ত করার ক্ষেত্রে যে ব্যক্তি মুখ্য ভূমিকা পালন করেন সেই বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরকে 76 সালে সামরিক আদালতে প্রহসনের বিচার শেষে তারই আদেশে ফাঁসি দেওয়া হয়, ঠিক আছে। 15ই আগস্টে বর্বর রচিত হত্যাকাণ্ডের বিচার করা যাবে না মর্মে যে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ প্রণীত হয়েছিল, তার মূল হোতাও ছিলেন জিয়াউর রহমান। দেখো একটা জিনিস, জিয়াউর রহমানকে যে ব্যক্তি মুখ্য ভূমিকা পালন করেছিল তাকে কি করার জন্য, যে বন্দী অবস্থা থেকে মুক্তির জন্য, তাকে মুক্ত করার জন্য যে ব্যক্তিটা মুখ্য ভূমিকা রেখেছিল সেই বীর মুক্তিযোদ্ধা বা সেক্টর কমান্ডারকেই তিনি ফাঁসিতে ঝুলিয়েছিল, ঠিক আছে। মানে বিষয়টা কিরকম হয়ে গেছে যে তুমি তোমার একজন বন্ধুকে কি সাহায্য করতে গেছো, ঠিক আছে, তুমি এখন সাহায্য করার পর সে বন্ধু বিপদ থেকে বেঁচে উঠলো, বেঁচে ওঠার পর দেখতেছো যে বেঁচে ওঠার পর তোমার ওই বন্ধুই কিন্তু কি হচ্ছে, তোমাকে আবার আরেকটা বড় বিপদে ফেলাই দিল, তোমার পুরো জীবনটাকেই শেষ করে ফেললো। তো এই জিনিসটা কি, যে খাল কেটে আমি কুমিরকে ডেকে আনছি, একটা প্রবাদ বাক্য বলি না আমরা মাঝে মাঝে, আরে খাল কাটে তো আমি কুমিরকে ডাকে আনছি, এরকম কিন্তু একটা অবস্থা, ঠিক আছে। এবং এছাড়াও ওনার আরেকটি খুবই নিন্দনীয় কাজ ছিল কি, যে 15ই আগস্টে জাতির পিতাকে যে সকল সেনা সদস্যরা, উগ্র সেনা সদস্যরা বা যারা হত্যা করেছিল তাদের বিচার যাতে না হয় এই ক্ষেত্রে একটা ইনডেমনিটি কি করেছিলেন, তিনি অধ্যাদেশ প্রণীত করেছিলেন যে সেই সকল মানুষদের বিচার হবে না। এখন দেখবো মেজর জিয়াউর রহমানের আমলের নির্বাচন ও দল গঠন কিরকম ছিল, ঠিক আছে। চলো আমরা যাওয়া যাক। 1976 সালে কিছু শর্ত সাপেক্ষে রাজনৈতিক দলগুলোকে ঘরোয়া রাজনীতি করার অনুমতি দেওয়া হয়। আচ্ছা, এই অনুমতি কেন দেওয়া হয় তোমরা কি বলতে পারবা? কারণ সেনা সদস্য যখন সেনা শাসন আমল চলছিল, অর্থাৎ এই সেনা শাসন আমলের সময় কিন্তু সকল প্রকার রাজনীতি যেগুলো ছিল বা সকল প্রকার রাজনৈতিক দলের কর্মকাণ্ড যেগুলো ছিল সেটা কিন্তু ছিল একদমই নিষিদ্ধ। তো পরবর্তীতে 76 সালে কিন্তু শর্ত সাপেক্ষে ঘরোয়া রাজনীতি করার অনুমতি দেয়। পরবর্তী 77 সালে 30 মে জিয়াউর রহমান তার ক্ষমতা বৈধকরণের জন্য কি করেন, হ্যাঁ না ভোটের একটা আয়োজন করেন। মানে যেটি যেমনটি বললাম যে জিয়াউর রহমান উনার সময়কে একটা নাটকীয় একটা নির্বাচনের কিন্তু একটা আয়োজন করেছিল, অর্থাৎ হ্যাঁ বা না ভোট, সেখানে কিন্তু কোনো কি ছিল না, স্বচ্ছতা ছিল না বা এমনকি সকল প্রকার রাজনৈতিক দলের অংশগ্রহণও ছিল না। এরপর তিনি নিজস্ব পরিকল্পনা মতো বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, কি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, সংক্ষেপে যেটার নাম হচ্ছে জাগদল, গঠন করে, ঠিক আছে। ওকে,
এ সময় রাজনৈতিক দল ভাগা করার কাজও চলে। পরিশেষে চাপের মধ্যে 1978 সালে 3রা জুন দেশে প্রহসনমূলক রাষ্ট্রপতি নির্বাচিত হয়। এই দেখছো এখানেও বলা হয়েছে একই কথা, প্রহসনমূলক মানে কি নাটকীয় একটা নির্বাচন আয়োজন হয় কবে 78-এ। নির্বাচন উপলক্ষে দুটি জোট গঠিত হয়, একটি ছিল জিয়া প্রতিষ্ঠিত জাগ দল, যেটি একটু আগে দেখলাম জাতীয়তাবাদী দল জাগ দল এবং এর নেতৃত্ব অধীনে জাতীয়তাবাদী ফ্রন্ট, আর অপরটি হলো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব অধীনে গণতান্ত্রিক ঐক্য জোট। ঠিক আছে, তাহলে দুইটি জোট আমরা দেখতে পাচ্ছি, একটি হলো জাগ দল আর একটি হলো কি আওয়ামী লীগের নেতৃত্বে গণতান্ত্রিক ঐক্য জোট। এই দুইটা জোট গঠিত হয়। জিয়া ছিলেন জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি MAG ওসমানী ছিলেন গণতান্ত্রিক ঐক্য জোটের প্রার্থী, অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ছিলেন। এই নির্বাচনে কারচুপির নির্বাচনে জিয়াউর রহমান সহজে বিজয় অর্জন করেছেন। বিষয়টা কি রকম? বিষয়টা হচ্ছে যে তুমি ধরো একটা বাসার বা একটা ক্লাসে তুমি হচ্ছে লিডার, ঠিক আছে, তোমার হাতে সকল প্রকার ক্ষমতা রয়েছে। এই ক্ষেত্রে এই সময় তুমি একটা নির্বাচন বা তুমি একটা কিছু আয়োজনের ব্যবস্থা করতেছো, তো তুমি লোক দেখানো একটা প্যানেল দেখালা 10-12 জন সদস্য ভিত্তিক, কিন্তু ওই প্যানেলে যত রকম যে কাজকর্ম বা যত রকম আদেশ উপদেশ বা সেখান থেকে একটা প্রফিট অর্থাৎ লাভের বিষয়টা সম্পূর্ণ কিন্তু তোমার হাতের মুঠোয়, তোমার নিয়ন্ত্রণে। ঠিক তেমনটি হয়েছিল জিয়াউর রহমানের শাসন আমলের সময়। ঠিক আছে, 1978-এর 1 সেপ্টেম্বরে জিয়াউর রহমান ইতিপূর্বে গঠিত জাগ দল বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বর্তমানে যেটি বিএনপি সেটি গঠন করেন এবং আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা প্রথম সংসদ নির্বাচন কত সালে হয়েছিল? 1973 সালের 7ই মার্চ। তোমাদের কি মনে পড়ে? পূর্বের ক্লাসে কিন্তু বলে দেওয়া হয়েছে ভাই, তোমাদের কিন্তু সেটা পড়তে হবে। ঠিক আছে, তো প্রথম নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল 73-এর 7ই মার্চ। পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সংসদে যদি বলি 1979 সালের 18 ফেব্রুয়ারিতে। এই নির্বাচনে 260টি আসন পেয়ে বিএনপি জয়লাভ করে। উক্ত সংসদে 75-এর 15 আগস্ট থেকে 79 সালের 6 এপ্রিল পর্যন্ত যে সকল সামরিক বিধিবিধান, সংবিধান সংশোধন এইসব অধ্যাদেশ জারি করা হয় এবং সেগুলোকে সংবিধানের 5ম সংশোধনী হিসেবে পাশ করা হয়। এবং মজার কথা কি বলো দেখি, তোমরা কিন্তু ইতিমধ্যে সংবিধান প্রণয়ন যখন আমরা কমিটিতে পড়েছি বা সংবিধানের পটভূমিটা দেখেছি, তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 17 বার যে সংবিধান সংশোধন করা হয়েছে, 17 বার, এই 17 বারের মধ্যে 5তম, 7ম, 5, 7, 13 এই সকল যে সংশোধনীগুলা সেগুলো কিন্তু কি করা হয়, সেগুলো বাতিল করা হয়েছিল। ঠিক আছে, মনে পড়ছে তো অবশ্যই তোমাদের, তাই না? তো এই যে 5ম সংশোধনী বাতিল করা হয়েছে, এই ছিল 5ম সংশোধনী, যে যত রকম সংবিধান বিরোধী বা সংবিধানের বিপরীতে যত রকম কাজকর্ম ছিল সেগুলোকে বৈধতা প্রদান করা, এটা এক ধরনের কি ছিল, বোকামি ছিল। তো এটাকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল। পরবর্তী অবশ্য সংবিধানের 5ম সংশোধনীতে দেশের সর্বোচ্চ আদালত 2008 সালে এক রায়ে অবৈধ হিসেবে ঘোষণা করে। এই যে মাত্র এই কথাটা দেখলাম আমরা। 1979 6 এপ্রিল অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সামরিক শাসন প্রত্যাহার করা হয়। ঠিক আছে, এবং বেসামরিকীকরণ প্রক্রিয়া চালু করে রাজনীতিতে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী পুনর্বাসন করেন। তিনি সংবিধানের মূলনীতি পরিবর্তন করেন। দেখো তিনার পরিবর্তনগুলো, তিনি সংবিধানের মূলনীতিটাই পরিবর্তন করেন। আমাদের সংবিধানের মূলনীতি কয়টা? তো আমরা কিন্তু সকলেই জানি মূলনীতি হচ্ছে 4টা, রাইট? সংবিধানের মূলনীতি কয়টা? 4টা। সেটাকে পরিবর্তন করেছিলেন। রাজনীতিতে ধর্মের অপব্যবহারের পথ তৈরি করেন। দেখো আমাদের সংবিধানের যেটি অনুচ্ছেদ 153টা, তার মধ্যে 12তম অনুচ্ছেদে কিন্তু ধর্ম নিরপেক্ষতা নামে একটা জাতীয় মূলনীতি রয়েছে। সেখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ধর্মকে কেন্দ্রিক করে অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে কেউ কোনো রকমের রাজনীতি করতে পারবে না, সংবিধানে কিন্তু লেখা। সেটিকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন। জাতীয়তাবাদ সমাজতন্ত্রের নিজস্ব ব্যাখ্যা প্রদান করেন এবং বাংলাদেশের সমাজ স্বাধীনতা বিরোধী চীন ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ বাংলাদেশকে এই সময় স্বীকৃতি প্রদান করে জিয়াউর রহমানের আমলে। ঠিক আছে, ওকে। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। ভারত ও সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপীয় দেশসমূহের সঙ্গে সম্পর্ক কি হয়, শিথিল হয়ে পড়ে, অর্থাৎ শিথিল হয়ে পড়ে মানে খারাপের দিকে চলে যায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করার লক্ষ্যে এই সময় বাংলাদেশ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কি করে, নীতি অনুসরণ করে। জিয়াউর রহমান দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। দেখো জিয়াউর রহমানের এটি একটি ভালো কাজ বলতে পারো, সেটা হচ্ছে কি যে উনি সার্ক গঠন করেছিলেন, যেটি এই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সদস্য রাষ্ট্র কয়টা? 8টা। সর্বশেষ হলো কে? আফগানিস্তান। ঠিক আছে, ওকে। পরবর্তীতে যাব
1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদল সামরিক কর্মকর্তার হাতে নির্মমভাবে নিহত হন। কবে? 1981 সালে 30 মেতে উনি সেম প্রক্রিয়ায় বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক তেমনই সেনা সদস্যদের হাতে বা সেনা কর্মকর্তার হাতে তিনি কি করেন? নির্মমভাবে হত্যা হন বা নিহত হন। ফলে জিয়াউর রহমানের 5.5 বছরের যে সেনা শাসনের অবসান ঘটে, ঠিক আছে, অর্থাৎ এই 5.5 বছরের যে একটা সেনা শাসন, এটির অবসান ঘটছে কবে? 1981 সালে জিয়াউর রহমানের। ঠিক আছে, পরবর্তী চলে যাব জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের শাসন আমল। ঠিক আছে, হোসেন মোহাম্মদ এর শাসন আমল, যেটি কত সময় স্থায়িত্ব হয়? 82 থেকে 90 সাল পর্যন্ত স্থায়িত্ব হয়। চলো দেখা যাক। 81 সালে 30 মে জিয়াউর রহমান যখন হত্যা হয়, নিহত হয়ে যাওয়ার পরে উপরাষ্ট্রপতি বিচারপতি আবু সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ছিলেন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। 81 সালের 15 নভেম্বরে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিচারপতি আবু সাত্তার জয়লাভ করেন। কিন্তু বিচারপতি সাত্তারের দুর্বল নেতৃত্ব, রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি, দলীয় কণ্ডল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে 82 সালে 24 মার্চ জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে সাত্তার সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেন। দেখো এখানে একটি স্পষ্ট একটা সুন্দর কথা, সেটা কি? সেটা হচ্ছে যে যখন দেখছে যে বিচারপতি আবু সাত্তার জিয়াউর রহমানের মৃত্যুর পরে শাসন ক্ষমতায় এলেন, তখন দেখলো যে উনার ক্ষমতায় আসার পরে প্রচুর পরিমাণে দুর্নীতি দেশে ছড়িয়ে যাচ্ছে, দুর্বল নেতৃত্ব, রাজনৈতিক কণ্ডল, অস্থিতিশীলতা, দেশে প্রচুর রাহাজানি, মারামারি, হানাহানি, এই সকল কিছুর বিস্তার আরো বেশি করে বিস্তৃত হলো। ঠিক তখনই কি হলো? তখনই হচ্ছে যে হোসেন মোহাম্মদ এরশাদ সেনা অভ্যুত্থানের মাধ্যমে কি করলেন? তার উইদাউট এনি ব্লাড অর্থাৎ রক্তপাতহীন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সাত্তার সরকারকে কিন্তু সরিয়ে ক্ষমতা দখল করেছে। ঠিক আছে, এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি যে একটা সেনা শাসন বা সামরিক শাসন কখন দেয়? সামরিক শাসন তখনই দেয় যখন দেশে দুর্বল নেতৃত্ব হয় বা রাজনৈতিক অস্থিরতা হয়, দুর্নীতি হয়, দলীয় কণ্ডল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, অর্থাৎ দেশ যখন ভালো অবস্থায় থাকে না, ঠিক তখনই কিন্তু দেশের সামরিক আইন জারি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থাকে। ঠিক আছে, পরবর্তী দেখছি। ক্ষমতায় এসে তিনি সংবিধান স্থগিত করেন এবং জাতীয় সংসদ ভেঙে দেন। দেখো অ্যাজ ইউজুয়াল ভাই, অ্যাজ ইউজুয়াল আমরা পাকিস্তান আমলেও দেখেছি, যখন জেনারেল ইয়াহিয়া খান বা আইয়ুব খানরা যখন আসতো তখন কিন্তু সংবিধানকে কি করতো? সরিয়ে দিত, ভেঙে ফেলতো, জাতীয় সংসদকে ভেঙে ফেলতো। ঠিক তেমনই হোসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় আসলেন, অর্থাৎ সেনা শাসন যখন আবারও শুরু হলো, তখন কিন্তু আমাদের দেশে বিদ্যমান যে সংবিধানটি ছিল, সংবিধানটিকে কি করা হলো? ভেঙে ফেলা হলো, কিংবা সংসদকেও ভেঙে ফেলা হলো, অর্থাৎ সংবিধানকে কেউ গ্রাহ্য করতো না সেই সময়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হাসান উদ্দিনকে রাষ্ট্রপতি নিযুক্ত করা হয় এবং সামরিক বাহিনীর প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক হন। 1983 সালের 11 ডিসেম্বরে রাষ্ট্রপতি হাসান উদ্দিনকে অপসারণ করে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ নিজে রাষ্ট্রপতি পদে আসীন হন। কত সালে? 1983-তে। 82 সালে 24 মার্চ সামরিক শাসন জারির পর থেকে দেশে রাজনৈতিক কার্যক্রমটা কি নিষিদ্ধ করা হয়? অবশ্যই আমরা তা জানি। এখানে একটা বিষয় দাঁড়ায়, সে প্রধান সামরিক আইন প্রশাসক। আচ্ছা, উনি রাষ্ট্রপতি কেন হইল না? প্রথমে আইন প্রশাসক কেন হলো? এর সহজ উত্তর হচ্ছে কি জানো? আইন প্রশাসক মানে হচ্ছে যারা আইন তৈরি করে। ঠিক আছে বাপুরা, যারা আইন তৈরি করে তারাই হচ্ছে যে আইন প্রশাসক। ঠিক আছে, এই কারণে উনি ওই দায়িত্ব ছিলেন। পরবর্তী দেখছি আমরা যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। দেখো সামরিক শাসন যখন হয় বা সামরিক অভ্যুত্থান যখন হয়, তখন কিন্তু খুব স্পষ্টভাবেই তোমার রাজনীতি কি করা হয়? রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, রাইট? রাজনীতি নিষিদ্ধ, পত্রপত্রিকা অর্থাৎ গণমাধ্যম যেটি আছে, আমাদের গণমাধ্যমকেও কিন্তু কি করা হয়? নিষিদ্ধ ঘোষণা করা হয়, রাইট? সো এই গণমাধ্যম, পত্রপত্রিকা সবগুলোকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী দেখি, সংবাদ পরিবেশন করার অধিকার থেকে বঞ্চিত করা হয়। অবশ্যই শেখ হাসিনা, ডক্টর কামাল হোসেন, মোহাম্মদ ফরহাদ সহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা বা অন্তরীণ করা হয়, মানে তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকানো হয়। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জাসদ, ছাত্রলীগ সহ কয়েকটি ছাত্র সংগঠন 83 সালের ফেব্রুয়ারি মাসে সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ করে। দেখো 1983 সালে আমরা তাহলে দেখতেছি প্রথম একটা কি হয়? বিক্ষোভ হয়। কাদের দ্বারা? ছাত্র সমাজের দ্বারা। ইনশর্ট যদি আমরা বলে দিই, শুরু হয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলন। সেই আন্দোলনের নাম কি ছিল? এরশাদ বিরোধী আন্দোলন। দেখবা তোমাদের অনেক মুরব্বীরা রয়েছে বা তোমাদের দাদা বা তোমাদের হচ্ছে যে বাবারাও, অনেকের বাবাও বলতে পারে যে হ্যাঁ আমরা এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি, বা অনেকে বলতে পারে সেই এরশাদ বিরোধী আন্দোলনে আমরাও কিন্তু যোগদান করেছি। তো এই যে এরশাদ বিরোধী আন্দোলনটা কবে হয়েছে? 1983-র দিকে। ঠিক আছে, এই আন্দোলনে পুলিশি হামলায় বা সরকার সমর্থক সন্ত্রাসীদের কর্মকাণ্ডে সেলিম, দেলোয়ার, শাহজাহান,
সিরাজ, জয়নাল, দীপালি সাহা সহ রায়পুন বসুনিয়া সহ বেশ কয়েকজন ছাত্র কি হন, নিহত হন অর্থাৎ মৃত্যুবরণ করেন। এরপর আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয়, বিএনপি নেতৃত্বে 7 দলীয় জোট গঠিত হয়। এই জোট সময়ের আন্দোলনে 1990 এরশাদ সরকারের কি করে বিরুদ্ধে গণ আন্দোলন পরিণত হয় এবং শেষমেশ অবশেষে 1990 এর 6 ডিসেম্বর জেনারেল এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। জেনারেল এরশাদ পূর্ববর্তী জিয়াউর রহমান সরকারের অধিকাংশ নীতি অনুসরণ করে। দেখো কেন বলা হয়েছে অধিকাংশ নীতি অনুসরণ করে, কারণটা হচ্ছে এই যে জেনারেল জিয়াউর রহমান যে কাজগুলো করেছিলেন সেই কাজগুলোই হোসেন মোহাম্মদ এরশাদও করেছেন। সেগুলো কি, যে সামরিক শাসন আইন জারি করেছিলেন দুজনেই তারা, ঠিক আছে। তো এই সামরিক শাসন আইন জারি করেছেন, যার ফলে দেশে কোনো রকমের রাজনীতি ছিল না, কিংবা গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, কিংবা কোনো রকমের গণতন্ত্র বাক স্বাধীনতা কিছুই ছিল না, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল জিয়াউর রহমান এবং এরশাদের কর্মকাণ্ড একই ছিল। পরবর্তী এখন আমরা দেখব দল গঠন এবং নির্বাচন কিভাবে এগুলো হয়েছে। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণের শুরু থেকেই ব্যাপক রাজনৈতিক বিরোধিতার মুখে পড়েন। ব্যাপক ছাত্র আন্দোলন, রাজনৈতিক দলসমূহের দাবির মুখে দ্রুত রাজনৈতিক কার্যক্রম শুরু করতে বাধ্য হন। 1983 সালের 1 এপ্রিল ঘরোয়া রাজনীতি এবং 14 নভেম্বরে প্রকাশ্যে রাজনীতির অনুমতি প্রদান করেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 83 সালে কিন্তু উনি পদত্যাগ করেন রাষ্ট্রপতি পদ থেকে। পরবর্তীতে রাজনীতি যাতে পুনরায় চালু হয় এই চাপের মধ্যে পড়ে প্রথমে ঘরোয়া রাজনীতি চালু করেছিল, পরবর্তীতে কি করেছে প্রকাশ্যে রাজনীতি করার অনুমতি তিনি দিয়ে থাকেন। 83 সালের 17 মার্চ 18 দফা কর্মসূচি ঘোষণা করে এরশাদ নিজেই জনদল নামে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। রাজনৈতিক দলের নাম কি ছিল প্রথমে? জনদল, ঠিক আছে, জনদল নামের। 83 সালে দেশে ইউনিয়ন পরিষদ এবং 84 সালে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। 85 সালের 21 মার্চ এরশাদ লোক দেখানো প্রহসনমূলক গণভোটের আয়োজন করেন এবং গণভোটে জনগণের হ্যানার মাধ্যমে মতামত ব্যক্ত করে। দেখো সেম ট্রিক, সেম কাহিনী ভাই। তোমার জিয়াউর রহমানের শাসনামলটা তুমি যদি ভালো মতো মনোযোগ দিয়ে পড়ো, এরশাদের শাসনামলটা পড়তে তোমার খুবই ইজি হবে, ঠিক আছে। বলবো না আমি এখানে যে লাইন বাই লাইন মনে রাখার বা মুখস্থ রাখার কোনো দরকার নেই ভাই। এখানে দেখতে পাচ্ছি একটা বিষয় যে এরশাদ যেরকম জিয়াউর রহমান যেরকম কাজ করেছিল, প্রহসনমূলক একটা ভোটের নির্বাচনের ব্যবস্থা করেছিল, ভোটের আয়োজন করেছিল, ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি এরশাদ কি করেছে, জেনারেল এরশাদও জনগণের সেই লোক দেখানো, জনগণকে লোক দেখানো হ্যানা ভোটের মতামত ব্যক্ত করেছিলেন, ঠিক আছে। পরবর্তী যাই, জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে উপজেলা পদ্ধতি চালু করে, ঠিক আছে। বলবো না যে হ্যাঁ এরশাদের আমলে কোনো আমাদের দেশের উন্নয়ন হয়নি বা লাভ হয়নি, না, অনেকাংশিক ক্ষেত্রেই হয়েছে। সেগুলো কি লক্ষ্য করি যে উপজেলা পদ্ধতি চালু করেছিল, ঠিক আছে। 1985 সালের 16 এবং 20 মে নতুন প্রবর্তিত উপজেলা পরিষদের নির্বাচন রাজনৈতিক দলগুলোর বিরোধিতা সত্ত্বেও অনুষ্ঠিত হয়। 1985 সালের 16 আগস্টে জনদল সহ 5টি ছোট দল নিয়ে জাতীয় ফ্রন্ট তৈরি হয়। জনদল সহ 5টি ছোট দল নিয়ে কি তৈরি হয়? জাতীয় ফ্রন্ট, ঠিক আছে। এবং এই ফ্রন্টেই 1986 সালের 1 জানুয়ারি জাতীয় পার্টি নামে আত্মপ্রকাশ করে। এই ফ্রন্টে কি করে? 1986 সালে জাতীয় পার্টি নামে একটি পার্টি আত্মপ্রকাশ করে, যেটি কিনা আমাদের বর্তমানে বিরোধী দল, ঠিক আছে। ওকে, জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান পদে গ্রহণ করেন। চেয়ারম্যান পদ মানে জাতীয় পার্টির উনি হেড হিসেবে দায়িত্ব পালন করা শুরু করে। 1986 সালের 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কত সালে? 86 সালে। প্রথমটা কত সালে? প্রথমটা 73, পরেরটা 78, পরেরটা 86। এতে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট, জামাত ইসলামের মোট 28টি দল অংশগ্রহণ করে। বিএনপির নেতৃত্বাধীন 7 দলীয় জোট নির্বাচন বর্জন করেছিলেন। কেন? কারণ উনারা জানতেন যে এই নির্বাচনটা এক প্রকার প্রহসনমূলক নির্বাচন হতে যাচ্ছে, এই জন্য তারা বর্জন করেছে। নির্বাচনে জাতীয় পার্টি মোট 300 আসনের মধ্যে 153টি আসন পেয়ে জয়লাভ করে এবং আওয়ামী লীগকে এককভাবে 76টি আসন লাভ করে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। নির্বাচনের পর আওয়ামী লীগ সহ অন্যান্য দল জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে মিডিয়া কুর মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়ার অভিযান উত্থাপন করে বা শুরু করে, ঠিক আছে। যে মিডিয়া কুরের মাধ্যমে হোসেন মোহাম্মদ এরশাদের যে বিজয়টা, তার কাছ থেকে আমরা সেটা ছিনিয়ে নিব। ওকে, তো আমরা দেখি পরবর্তীতে পর্যবেক্ষকগণ এই অভিযোগের যথার্থতাকে সমর্থন করেন। 1986 সালের 15 অক্টোবরে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। কত সালে? 1986 সালের 15 অক্টোবর। প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করে। এই প্রহসনমূলক নির্বাচনে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। প্রহসনমূলক নির্বাচন অর্থাৎ লোক দেখানো নির্বাচনকে হোসেন মোহাম্মদ এরশাদ কি হয়? রাষ্ট্রপতি হিসেবে কি করে? পদে আসীন হয়। ওকে, যেমনটি আমরা এখানে দেখলাম।
1986 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে এরশাদ সরকারের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল, সাধারণ জনগণ, নাগরিক সমাজ বিক্ষোভে ফেটে পড়েন যে তারা মনে করবে, বুঝতে পারেন আমাদের দেশের নাগরিকরা, জনসাধারণরা, যে এই নির্বাচনটা ছিল একদম পুরো কারচুপি নির্বাচন কিংবা লোক দেখানোর একটা নির্বাচন, এবং হোসেন মোহাম্মদ এরশাদ যদি পুনরায় আবার ক্ষমতায় আসে তবে তার ক্ষমতায় থাকাকালীন দেশে কোনো প্রকার বাকস্বাধীনতা, গণতন্ত্র চর্চা হবে না। যেই কারণে বারবার তাকে সরানোর একটা ব্যবস্থা করছিল। এই কারণে কি বিক্ষোভ করা হচ্ছিল, আন্দোলন করা হচ্ছিল। জেনারেল এরশাদের পদত্যাগ এবং একটি অর্থবহ নির্বাচনের দাবিতে বিরোধী দল গণ আন্দোলন শুরু করে এবং 1987 সালে সংসদ থেকে একযোগে বিরোধী দল পদত্যাগ করলে ডিসেম্বর জাতীয় সংসদ কি হয়, ভেঙে দেওয়া হয়। দেখো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, যদি সংসদের জাতীয় সংসদ যেটি আমাদের রয়েছে, জাতীয় সংসদে যদি তোমার সরকারি দল যদি ভেঙে যায় তবে কিন্তু জাতীয় সংসদ কি পদত্যাগ করে, তাহলে জাতীয় সংসদ ভেঙে যায়। অপর পক্ষে যদি বিরোধী দল যদি পদত্যাগ করে সবাই একসাথে একসঙ্গে একযোগে, তাহলে তোমার জাতীয় সংসদ কিন্তু তারপরেও কি হবে, ভেঙে যাবে। সেটি আমরা দেখতে পাচ্ছি। 1988 সালে 3রা মার্চে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হয়। আওয়ামী লীগ, বিএনপি সহ দেশের প্রধান দলগুলো নির্বাচন বর্জন করে। ভোটারবিহীন, দেখো ভোটারবিহীন, দলবিহীন এই নির্বাচন জাতীয় পার্টিকে 251টি আসনে বিজয় দেখানো হয়। সরকার অনুগত আসম রবের নেতৃত্বাধীনে সম্মিলিত বিরোধী জোটকে 19টি আসন দেওয়া হয় এবং বাকি আসনে 3টি হলো কারা পায়, জাসদ, সিরাজ, 2টি ফ্রিডম পার্টি এবং 25টি স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। ঠিক আছে, পরবর্তীতে যাব। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছরের দীর্ঘ শাসন আমলে রাস্তাঘাট নির্মাণ সহ দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়। দেখো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কি যে 9 বছরের একটি দীর্ঘ শাসন আমল ছিল, তাই না? এই 9 বছর ধরে থাকাকালীন দেশের তো উন্নয়ন করতে হবে ভাই, নাহলে কি দেশের মানুষরা তাকে ভালো রাখতে দিত না। তা আমরা দেখতে পাচ্ছি যে ওই আমলে রাস্তাঘাট নির্মাণ করেছিল এবং যোগাযোগ ব্যবস্থা যেটি, সেটির কিন্তু ব্যাপক একটা উন্নতি সাধন করে। এবং একদিক থেকে বলে কি জানো, যে গ্রাম বাংলার বন্ধু হিসেবে, ঠিক আছে, গ্রাম বাংলার বন্ধু হিসেবে অনেক গ্রামের মানুষে এখনো হোসেন মোহাম্মদ এরশাদকে চিনে থাকে বা জানে, কারণ তিনি বাংলাদেশের যে গ্রাম, এই যে 86,000 বা 80,000 যে গ্রাম রয়েছে, এই গ্রাম বাংলার দেশ বাংলাদেশকে প্রচুর পরিমাণে উনি হচ্ছে কি গ্রামগুলোর উন্নয়ন সাধন করার চেষ্টা করেছে বা সাহায্য করেছে গ্রামের মানুষগুলোকে। ঠিক আছে, তো আমরা এটা লক্ষ্য করছি। পরবর্তী দেখতে পাবো গণতন্ত্রের পুনর্যাত্রা। সেটা কিভাবে হয়, সামরিক শাসন যেটি ছিল, সেনা অভ্যুত্থান, সেটিকে সরিয়ে সেই জিনিসটাকে ভেঙে দিয়ে আবারও কিভাবে গণতন্ত্র এসেছে সেটা আমরা লক্ষ্য করব। স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের হাতে 1975 সালে 15 আগস্ট বাংলাদেশ প্রতিষ্ঠার রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি কিনা আমাদের মহান স্বাধীনতা স্থপতি, তিনি তার শাহাদাত বরণ হয় এবং বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় মারাত্মকভাবে ব্যাহত হয়। দেশে 1990 সাল পর্যন্ত সামরিক বেসামরিক আদলে সেনা শাসন অব্যাহত ছিল। 1990 সালে 6 ডিসেম্বরে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে সামরিক শাসনের অবসান ঘটে, গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। সকল দলের অংশগ্রহণে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তনের গণতান্ত্রিক ধারাটা এটা চালু হয় কত সালে, এই 1991 সালে কিন্তু পুনরায় গণতন্ত্রের একটি যাত্রা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সামরিক সরকার সময়ে দুঃশাসনের কবল থেকে মুক্ত হয়ে জনগণ দেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ধারা এবং মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হয়। এই অগ্রযাত্রায় সকল শ্রেণী পেশার মানুষ এক বীরত্বপূর্ণ অবদান রাখে। এটি প্রকৃত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলনের বিভিন্ন পর্যায়ে কি করেছে মানুষ, জেল, জুলুম, নির্যাতন, এমনকি মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ জ্ঞান করে অকাতরে প্রাণ দেয়। ঠিক আছে, এটা আমরা সব লক্ষ্য করতে পারছি। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার পদ্ধতি দেশে পুনঃপ্রবর্তন এবং সংবিধানে তা অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ সংবিধান পুনরায় আবার আমাদের দেশে কি হয়, চালু হয়। ঠিক আছে, কারণ গণতান্ত্রিক পদ্ধতি আবার শুরু হয়ে থাকে। দেখো 1990-এর গণঅভ্যুত্থান এবং গণতন্ত্রের পুনর্যাত্রা। আচ্ছা, আবার গণঅভ্যুত্থান কত হয়েছিল বলো দেখি, ম্যাচ সাপ্রেস আবার এক সময় হয়েছিল, সেটি কবে, পাকিস্তান আমলে 1969-এর গণঅভ্যুত্থান মনে আছে। আবার পরবর্তী দেখতে পাচ্ছি 1990-এর গণঅভ্যুত্থান। ঠিক আছে, তার মানে কোনো যদি দেশে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় বা কোনো ঝামেলা লাগে বা মানুষ তার অধিকার থেকে, ন্যায্য অধিকার থেকে যদি মানুষ বঞ্চিত হয়ে যায়, তখন সকল প্রকার মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ কি করে, তারা কিন্তু আবার আন্দোলনে চলে যায়। সেই আন্দোলনটাই হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থান নামে পরিচিত, রাইট। আমরা প্রথমে দেখেছি সেটা পাকিস্তান আমলে 1969 সালের গণঅভ্যুত্থান, পরবর্তী দেখতে পাচ্ছি স্বাধীনতার পরে 1990-এর গণঅভ্যুত্থান, এরশাদ বিরোধী আন্দোলন যেটি ছিল।
ওকে, 82 সালে শেষের দিকে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের শিক্ষানীতি বাতিলের দাবিতে সামরিক শাসনের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলনের সূত্রপাত ঘটায় কারা? ছাত্র সমাজরা। আমরা লক্ষ্য করেছি এরশাদের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন কারা করেছিল? আমাদের যে ছাত্র সমাজ যারা ছিল, ছাত্র সমাজ সর্বপ্রথম আন্দোলন শুরু করে। পরবর্তীতে 1972 সালের মূল সংবিধান অক্ষুণ্ণ রেখে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে 83 সালে আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয় একটি ঐক্যজোট, বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট গঠিত হয়। 15 দল 7 দল সামরিক শাসন বিরোধী আন্দোলনকে সফল করার লক্ষ্যে 5টা দফা দাবি ঘোষণা করে। ঠিক আছে, এই 5 দফা কর্মসূচির মূল দাবি ছিল কি? অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং যে কোনো নির্বাচনে আগে সার্বভৌম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা। অর্থাৎ আমরা জানি যে হুসেন মোহাম্মদ এরশাদ তিনি কি করেছিলেন? এই প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করার জন্য উনি কিন্তু উপজেলা তৈরি করেছিল বা উপজেলাকে বিভিন্ন দেশে ভাগ করেছিল। ঠিক আছে, এই আমাদের দেশের বিভিন্ন জায়গায় উপজেলাতে ভাগ করেছিল। পরবর্তীতে উপজেলার নির্বাচন কিন্তু উনি সকল কি রাজনৈতিক দলগুলোর মতামতের বিরুদ্ধে গিয়ে দিয়েছিলেন। এই কারণে 5টা দফা যে দেওয়া হয়েছিল, এই 5 দফার প্রথম দফায় ছিল কি? সামরিক শাসন প্রত্যাহার করতে হবে 1, 2 নম্বর সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নাও এবং 3 যে কোনো নির্বাচন মানে উপজেলা নির্বাচন আর দরকার নেই দেওয়ার, দাও ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে কি দিবা? তার আগে আমাকে দিবা জাতীয় সংসদ নির্বাচন। বোঝা গেছে? সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল এবং বাংলাদেশের জনগণ ভালো চোখে দেখেনি। ঠিক আছে, জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ দীর্ঘ 9 বছরের শাসনকালে প্রবল গণ আন্দোলনের সম্মুখীন হয়, বারবার বিক্ষোভের সম্মুখীন হয়েছিল। তাকে সরানোর, তার পতন ঘটানোর যে আন্দোলনগুলো সেগুলো উনি দেখেছিল। ঠিক আছে, এই আন্দোলনে রাজনৈতিক দল ছাড়াও ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, কৃষিবিদ, কৃষক, শ্রমিক সকল শ্রেণী পেশার জনগণ অংশগ্রহণ করে। অর্থাৎ এক কথায় যদি বলি, আপমর জনগণ বা আপমর জনগোষ্ঠী সেই সামরিক সরকার বিরোধী আন্দোলন অর্থাৎ এরশাদ বিরোধী আন্দোলনে যোগদান করেছিল। এই আন্দোলন গণ আন্দোলন থেকে ক্রমান্বয়ে গণ অভ্যুত্থানে রূপ নেয়। উল্লেখিত 15 দল, 7 দল বা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন জোটের চাপে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ প্রকাশ্য রাজনীতি কর্মসূচি পালনের অনুমতি দেন। যা আমরা তার আগে দেখেছি যে প্রথমে ঘরোয়াভাবে অনুমতি দিয়েছিলেন, পরবর্তীতে প্রকাশ্য রাজনীতি করার অনুমতি দেওয়া হয়। ওকে, পরবর্তী দেখব 86 সালে জাতীয় সংসদ নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, 88 সালে জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা থেকে রাজনৈতিক দলগুলোর বদ্ধমূল ধারণা জন্মেছিল এই যে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে কোনো সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অবশ্যই সম্ভব নয়, যেটা আমি একটি উদাহরণ দিয়েছিলাম জিয়াউর রহমানের আমলের সময়, যে তোমার হাতেই সব কন্ট্রোল, তুমি লোক দেখানো একটা নির্বাচন দিচ্ছ বা লোক দেখানো একটা কমিটি গঠন করতেছো। ঠিক আছে, তো সেইখানে তোমার দেখা যাচ্ছে মনে করো যে কোথাও একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। ঠিক আছে, তো ওই ক্রিকেট টুর্নামেন্টে তুমি বাইরের এলাকাতে গেছো দল নিয়ে খেলার জন্য, এখন ফাইনাল ম্যাচে পড়ে গেছে ওই দলের ওই কমিটিরই দল এবং নিজস্ব দল আর তোমার দল। তো তুমি কি আশা করো তোমার ওই খেলার মধ্যে যত সুযোগ সুবিধা বা যত রকমের লাভ ফায়দা কারা নিবে? সেইটা কে নিবে? কমিটির দল নিবে, তাই না? তুমি কিন্তু সেখানে পাবে না। তো এই কমিটির দল বা কমিটির দলে ছিল হুসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল। এই জন্য সবাই বুঝেছিল যে উনার আমলে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো পসিবিলিটিই নাই। ঠিক আছে, 1987 সালে 8 দল, 7 দল, 5 দল জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের পদত্যাগের এক দফা দাবিতে একমত পোষণ করে এবং সকল জোট ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করে এবং 3 জোটের হরতাল, ঢাকা অবরোধ কর্মসূচির ফলে এরশাদ বিরোধী আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে এবং তীব্র থেকে কি হয়? তীব্রতর হতে থাকে। ঠিক আছে, আন্দোলনের এক পর্যায়ে 1987 সালের 10 নভেম্বরে নূর হোসেন, দেখো 87 সালের 10 নভেম্বর নূর হোসেন বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক এই স্লোগান লিখে ঢাকার জিপিও জেনারেল পোস্ট অফিসের নিকট 0 পয়েন্টে কি করে? পুলিশের গুলিতে নিহত হন। যেটা আমি ক্লাসের শুরুতে তোমাদের বলেছিলাম যে নূর হোসেন নামের একজন ব্যক্তি যিনি কিনা তার হচ্ছে পুরো শরীরে একটা লেখা লিখেছিল, কি স্লোগানটা ছিল? এই যে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। এই লেখাটা লিখে উনি এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই কারণে যখন উনি মৃত্যুবরণ করেন সারা দেশ এমনিতেই কিন্তু কি গণ অভ্যুত্থানে তারা পরিণত হয়েছিল। সারা দেশ আরো ফেটে যায়, জনগণ আরো বিক্ষোভে ফেটে যায় যে কেন একটা মানুষকে নিহত করা হবে, গুলি করে কেন মারা হবে। ঠিক আছে, 1987 সালের 12 নভেম্বরে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। দেখো, দুইটা রাজনৈতিক দলের যে প্রধানকে 87 সালে কি করা হয়? গ্রেপ্তার করা হয় এবং 27 নভেম্বরে এরশাদ সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। ঠিক আছে, 27 নভেম্বরে এরশাদ সরকার দেশে কি করেন? জরুরি অবস্থা ঘোষণা করেন। 1988 সালের 24শে জানুয়ারি শেখ হাসিনার এক সমাবেশে সরকারের মদতপুষ্ট সন্ত্রাসীরা নির্বিচারে জনতার উপর গুলি চালায়। বুঝতে পেরেছো? অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে রক্ষা পান।
ঠিক আছে। ওই যে আমরা সকলে জানি যে চট্টগ্রামে যখন শেখ হাসিনা একটা সমাবেশ করতে গিয়েছিলেন তখন কিন্তু সেখানে তাকে গুলি করা হয় হত্যা করার জন্য, কিন্তু তিনি বেঁচে গিয়েছেন অল্পের জন্য। সেখানে অনেক তার নেতাকর্মীরা বা রাজনৈতিক সহকর্মীরা নিহত হন বা অন্যান্য জনগণরা নিহত হন। এর বিরুদ্ধে সমগ্র দেশ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। 90 সালের 10ই অক্টোবর বিরোধী জোট এবং দলগুলোর সচিবালয় ঘেরাও কর্মসূচি রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তোলে। ওই দিন মিছিলে গুলিবর্ষণে 5 জন নিহত এবং 300 শতাধিক অর্থাৎ 300 জন মানুষ কি হয়, আহত হয় চট্টগ্রামের সিনারিতে। 10 অক্টোবর 22টি ছাত্র সংগঠন সর্বদলীয় ছাত্র ঐক্য সংগঠন তৈরি করে এবং এরশাদের পতন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। বিরোধী দলের একের পর এক আন্দোলন ও কর্মসূচির কারণে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ পিছু হাঁটতে থাকেন। অর্থাৎ শেষমেশ উনি কি করেন, শেষমেশ উনি হচ্ছে পদত্যাগের একটি চিন্তা ভাবনা করেন এবং উনি কি করেন, তার স্বৈরশাসন শেষমেশ প্রত্যাহার হয়ে যায়। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি সেটা প্রত্যাহার হয়ে যায় এবং এই একটি জোট অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের ফর্মুলা সহ একটি যৌথ ঘোষণা জাতির সম্মুখে উপস্থাপন করা হয়, যা 3 জোটের রূপরেখা নামে খ্যাত। 27 নভেম্বর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ যেটি হচ্ছে BMA নেতা ডক্টর শামসুল আলম মিলনের গুলিবদ্ধ হয়ে মৃত্যুবরণ এরশাদ বিরোধী আন্দোলনকে কি করে, আরো চরম রূপ দেয়, তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। 29 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ একযোগে পদত্যাগ করেন। কেন পদত্যাগ করেন? সামরিক শাসন যাতে চলে যায় এই কারণে। ঠিক আছে, পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পদত্যাগের ঘোষণা দেন। সংগঠিত হয় এরশাদ বিরোধী 90-এর গণ অভ্যুত্থান। এই সময় আওয়ামী লীগের নেতৃত্বের অধীনে 8 দলীয় জোট, বিএনপির নেতৃত্বাধীনে 60 দলীয় জোট এবং 5 দলীয় বাম জোট একটি অভিন্ন কর্মসূচিতে ঐক্যবদ্ধ হলে 90-এর 4 ডিসেম্বরে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ কি করেন, ক্ষমতা থেকে পদত্যাগের ঘোষণা দেন। কত তারিখে? সেটা 90-এর 4 ডিসেম্বর উনি পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীকাল অন্তর্বর্তী সরকারের হাতে জেনারেল এরশাদ আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের একটি হস্তান্তর করেন। কাকে করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই সরকারটা ছিল, তাকে ক্ষমতা হস্তান্তর করেন। নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ গণতন্ত্রের অভিযাত্রায় জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন। দেখো এই ছবিটা আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, ছবিটা চলে আসলো, দেখালাম না। এই গণ অভ্যুত্থানের নূর হোসেন, যিনি কিনা বুকে গুলি খেয়েছিলেন, পিঠে গুলি খেয়েছিলেন, এই যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্রের মুক্তি পাক, উনি কিন্তু ওনার পুরো শরীরের বুকে এবং পিঠে 2 জায়গায় কিন্তু স্লোগানটা লিখে উনি আন্দোলন করেছিলেন। এই আন্দোলনের কারণে কিন্তু আরো অনেক বিক্ষোভ আন্দোলনের কারণে, প্রত্যেকটা জনগণের আন্দোলনের কারণেই কি করেছিল, এই সেনা শাসন আমলের পতন হয়। ঠিক আছে, সেনা শাসন আমলের কি হয়েছিল, পতন। এই পতনটা হয়েছিল কিন্তু ইনাদের জন্যই, ইনারা আন্দোলন করেছিলেন, তার জন্যই কিন্তু পতন হয়। ঠিক আছে, 1990 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সামরিক শাসনের অবসান ঘটে এবং গণতন্ত্রের কি হয়, গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। কেমন? সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে 91 সালের 27 ফেব্রুয়ারি 5ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কত? 5ম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সরকার পরিবর্তনের গণতান্ত্রিক ধারা চালু করে। সংসদীয় সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে বাংলাদেশে যত রকমের নির্বাচন হবে বা শাসন আমলটা বাংলাদেশে কি ধরনের সরকার ব্যবস্থা থাকবে তা অন্তর্ভুক্ত করা, এবং সেটা হচ্ছে যে আমাদের সংসদীয় পদ্ধতি সরকার। ঠিক আছে, সংসদীয় পদ্ধতি সরকার বাংলাদেশে চালু থাকবে এবং অন্তর্ভুক্ত হয়েছিল কিসের? সংবিধানের। দেশে অবাধ তথ্যপ্রবাহ সৃষ্টি, মত প্রকাশ স্বাধীনতা, পত্র পত্রিকার উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার, রাজনৈতিক চর্চা থেকে বিধিনিষেধ প্রত্যাহার, সকল বিধিনিষেধ প্রত্যাহার করে সকল কিছুকে লিগালাইজড করে আবার নতুন করে গণতন্ত্রের পুনর্যাত্রা আমরা দেখতে পাচ্ছি। 91 সালে সাধারণ নির্বাচনে বিএনপি মোট 140টি আসন লাভ করে। কয়টি? 140টি, এবং সরকার গঠনের জন্য 151টি আসন প্রয়োজন হয়। এই অবস্থায় বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দেখো, বেগম খালেদা জিয়া, এবং উনি কিন্তু আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। আমরা যারা জানি না তারা কিন্তু আমরা বইয়ে এই জিনিসটা নোট করে দিয়ে রাখতে পারি যে উনি হচ্ছে আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে, বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত বেশ কয়েকটি উপনির্বাচনে, যেমন 94 সালের মাগুরার উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ঘটে। দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আদৌ সম্ভব নয় বলে রাজনৈতিক মহলে একটা ধারণা বদ্ধমূল হয়।
সবাই চিন্তা করে বা সবাই ভাবে যে জোর যাক মূল্য তার একটা তো কথা রয়েছেই, তো যার ক্ষমতা তার অধীনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো বা সাধারণ মানুষগুলো তেমন একটা সুবিধা পাবে না। কেন পাবে না? কারণ কন্ট্রোল তো তার কাছে ভাই, নিয়ন্ত্রণ তো তার কাছে ভাই, তাহলে কেন অন্যান্য মানুষরা সুবিধাটা ভোগ করবে? এই কারণে তাদের মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়, এই কারণে যে আমরা রাজনৈতিক মহলে যদি আমরা নির্বাচনে যাই দলীয় সরকার দলীয় অধীনে বা দলীয় সরকারের অধীনে, তাহলে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু বা গ্রহণযোগ্য হবে না। বিএনপি তা অগ্রাহ্য করে 1966 সালে এককভাবে বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই নির্বাচন আবার আয়োজন করে এবং উক্ত নির্বাচনে জাতীয় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা না পাওয়ায় 26 মার্চ 96 তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে পাশ হয় এবং 30 মার্চে বিএনপি সরকার পদত্যাগ করেন। অর্থাৎ 1996 সালে যে নির্বাচনটা ছিল সেটিকে কিন্তু আবার ভেঙে দেওয়া হয় বা সেটিকে বাতিল করা হয়। কেন বাতিল করা হয়? কারণ কোনো আন্তর্জাতিক সাপোর্ট পায়নি, অভ্যন্তরীণ সাপোর্ট পায়নি, কোনো দলের অংশগ্রহণ ছিল না। কিভাবে নির্বাচন হয় ভাই? এই জন্য কিন্তু নির্বাচনটাকে বাতিল করে দিয়ে কবে তত্ত্বাবধায়ক সরকার একটি বিল পাস হয় এবং তত্ত্বাবধায়ক সরকার কি করে পরবর্তী নির্বাচনগুলোকে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন বিচারপতি হাবিবুর রহমান। বিচারপতি হাবিবুর রহমান ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এই সরকারের অধীনে 12 জুন 1996 সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 96 সালে কততম ধারার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা দেখতেছি, সেটি হলো সপ্তম। এই সপ্তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কবে? 1996 সালে। ঠিক আছে। নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসন লাভ করে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকার গঠনে সমর্থন প্রদান করে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বর্তমানেও কিন্তু তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। ঠিক আছে। মেয়াদ শেষে আওয়ামী লীগ 2001 সালে দ্বিতীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট 219টি আসন লাভ করে সরকার গঠন করেন এবং নির্ধারিত মেয়াদ শেষে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে সংকট তৈরি হয়। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবে এই নিয়ে কিন্তু একটা কি হয়, সংকট তৈরি হয়। রাষ্ট্রপতি গিয়াসউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের গঠনবিধি উপেক্ষা করে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিজের উপর নেন। অর্থাৎ রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে নেন। ফলে সংকট আরো ঘনীভূত হয়। বিরোধী দল বিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন বা সুষ্ঠু নির্বাচনের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে এবং এরূপ অবস্থায় 2007 সালের 11 জানুয়ারি রাষ্ট্রপতি গিয়াসউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান এবং দেশের জরুরি অবস্থা জারি করেন। 12 জানুয়ারি সেনাবাহিনীর সমর্থন নিয়ে ডক্টর ফখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন এবং এই সময় কার্যত সেনাবাহিনী দেশ পরিচালনা করতে থাকে। দেশের দুটি প্রধান দলের দুই নেত্রীকে অর্থাৎ আওয়ামী লীগের শেখ হাসিনা এবং বিএনপির বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। রাজনৈতিক সংস্কারের নামে বিরাজনীতিকরণ এবং সেনা শাসন দীর্ঘস্থায়ী করার নীল নকশা তৈরি তারা অগ্রসর করে। অর্থাৎ তারা কিন্তু দেশের জনগণকে বলে যে রাজনৈতিক অস্থিতিশীলতা যে অবস্থাটা রয়েছে এই অস্থিতিশীল অবস্থাটাকে স্থিতিশীল বানানোর জন্যই কিন্তু আমরা কি করেছি, সেনাবাহিনীর দ্বারা দেশ শাসন পরিচালনা করার একটা প্রয়াস বা একটা চেষ্টা চালাচ্ছি। কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা যে সেনা শাসনকে দীর্ঘ করার জন্য একটা নীল নকশা তৈরি করা হয়। ঠিক আছে, একটা ষড়যন্ত্র করা হচ্ছিল যে সেনা শাসনটা যাতে একটু দেশের দীর্ঘ মেয়াদী হয়। ওকে, কিন্তু সেনা শাসনের অতিরিক্ত অভিজ্ঞতা থাকায় জনগণের প্রতিবাদ এবং বিরোধিতা তা সফল করে দেয়নি। কারণ ইতোমধ্যে কিন্তু আমরা জিয়াউর রহমানের সেনা শাসন পেয়েছি, ইতোমধ্যে আমরা পেয়েছি কার, হোসেন মোহাম্মদ এরশাদের, বা পাকিস্তানের আমলে তো আরো পেয়েছিলাম। এইগুলো দেখে তিক্ত অভিজ্ঞতার কারণে কি করে দেশের জনগণ সেটিকে সফল করতে কিন্তু দেয়নি, তারা কিন্তু সচেতন হয়েছিল। অতঃপর নির্বাচন কমিশন ছবিযুক্ত নতুন ভোটার তালিকা ও আচরণবিধি প্রণয়ন শেষে 2008 সালের 29 ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে বা পরিচালনা করায়। সেই নবম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীনে মহাজোট 262টি আসন পেয়ে সরকার গঠন করে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। মহাজোট সরকার দেশের আর্থসামাজিক সাংস্কৃতিক উন্নয়নের লক্ষণীয় অগ্রযাত্রা অব্যাহত রেখে শাসন কার্য পরিচালনা করেছে। কি কি তাহলে করেছে দেখছি, দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক উন্নয়ন, এই দুইটি উন্নয়ন তারা কিন্তু দেশের করেছে। সাংবিধানিক ধারাবাহিকতায় 5 জানুয়ারি 2014 দশম জাতীয় সংসদ নির্বাচন, 30 ডিসেম্বরে 2018-তে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং উভয় নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়ে বর্তমানে সরকার পরিচালনা করছে। ইভেন লাস্ট নির্বাচনও কিন্তু আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশ পরিচালনা করছে এবং সরকার গঠন করে তারা আবার কি দেশের ব্যাপক উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, সেটি আমরা লক্ষ্য করেছি।
বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থসামাজিক বা সাংস্কৃতিক অগ্রযাত্রা। এতক্ষণ ধরে আমরা দেশকে নানাভাবে পতন, ভাঙন, দেশকে ধ্বংস, হ্যান ত্যান সব দেখে আসছি, তাই না? কিন্তু এখন আমরা দেখব আর্থসামাজিক বা সাংস্কৃতিক অগ্রযাত্রাটা বাংলাদেশের, সেটা কিভাবে কি। চলো, মুক্তিযুদ্ধ ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশের দারিদ্র পীড়িত দেশ হিসেবে পরিচিতি লাভ করে। অনেকেই বলেছিল বাংলাদেশ হচ্ছে কি তলাবিহীন একটা ঝুড়ি, মানে উপর থেকে যা ঢালবে কিছু নাই, তলা সব নিচে পড়ে যাবে। কিন্তু সেই দেশ এখন ঘুরে দাঁড়াইছে। দেখো আমরা লক্ষ্য করি 72 সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল 70%। সরকার বিভিন্ন নীতি কিংবা হচ্ছে কৃষক, শ্রমিক সহ জনগণের সম্মিলিত চেষ্টায় গত 46 বছরে, দেখো এটা কিন্তু আগের একটা ইনফরমেশন, ঠিক আছে, গত 46 বছরে দারিদ্র্যের হার 24% নেমে এসেছে। এবং ইতোমধ্যে বাস্তবায়িত 5টি পঞ্চবার্ষিক পরিকল্পনা, দেখো 5 বছরের যে পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনায় কি করে বাস্তবায়ন করেছিল, এবং একটি দ্বিবার্ষিক যে একটি পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল দারিদ্র বিমোচন। দেখো দ্বিবার্ষিক পরিকল্পনা একটি চালু করেছিল, অর্থাৎ তোমার 5 বছরের তো একটা পরিকল্পনা কিন্তু চালু হয়েছিল, যেটি আমাদের দেশে মোট 5টি হয়েছে। পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা কি যে একটি 2 বছরের একটা পরিকল্পনা আমাদের দেশে চালু করা হয়েছিল, যেটির প্রধান লক্ষ্য কি ছিল, এই যে দারিদ্র বিমোচন করতে হবে, ঠিক আছে ভাইয়া। তো দারিদ্র বিমোচন করার লক্ষ্যে নানান কাজ করা হয়েছে, কারণ আমি তো আগেই বলেছি ক্লাসে যে পাকিস্তানিরা কিন্তু যুদ্ধের পরে আমাদের দেশকে একটা কি শ্মশান বানাই ফেলছে, তাই না? ওই শ্মশান থেকে ফুলের বাগান তৈরি করার জন্য কিন্তু সরকারের যত উদ্যোগ, যত পরিকল্পনা, প্রকল্প, সেগুলো কিন্তু ধীরে ধীরে বাস্তবায়ন হয়েছে। লক্ষ্য করো যে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক দক্ষিণ এশিয়া, পাকিস্তান, নেপাল, আফগানিস্তানের তুলনায় ভালো, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, যে মানব উন্নয়ন সূচক। এখন বলতে পারো ভাইয়া মানব উন্নয়ন সূচক ফের আবার কি ভাইয়া? আমরা তো দেখছি ভাইয়া অর্থনীতি উন্নয়ন বা কৃষি ক্ষেত্রের উন্নয়ন, মানব উন্নয়ন কি ভাই? মানব উন্নয়ন হয়েছে কি যে তুমি দেশের সুনাগরিক হইতে পারতেছো কিনা, তোমার মাথা পিছু আয়, তুমি বেকার কিনা, তোমার কর্মের সুযোগ হচ্ছে কিনা, তুমি শিক্ষিত কিনা, বা তোমার স্বাস্থ্য সেবা নিশ্চিত হচ্ছে কিনা, সকল প্রকার তোমার বাসস্থান নিশ্চিত হচ্ছে কিনা, খাদ্য নিশ্চিত হচ্ছে কিনা, সব নিয়ে মানব উন্নয়ন সূচক। এটা কিন্তু আমাদের দেশের পাকিস্তান, এই নেপাল বা আফগানিস্তান, এদের তুলনায় আমাদের কিন্তু ভালো, ঠিক আছে। তো আমরা এর আগের স্লাইডে দেখলাম যে আমাদের এখানে পঞ্চবার্ষিকী 5টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং একটি দ্বিবার্ষিক পরিকল্পনার একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেটির প্রধান লক্ষ্য কি ছিল, দারিদ্র বিমোচন, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে দেখব, আমরা দেখলাম যে দারিদ্র বিমোচন ছিল। আচ্ছা, পরবর্তী উন্নয়ন সহযোগীদের পরামর্শক্রমে প্রণীত জাতীয় দারিদ্র নিরসন কৌশলপত্র ও জাতীয় দারিদ্র নিরসন কৌশলপত্র 2, অর্থাৎ এইগুলোর একটা ভূমিকা নেওয়া হয় বা প্রকল্প বা পদক্ষেপ হাতে নেওয়া হয়। কেন? কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে দরিদ্রতা বা দারিদ্রতার হারটা এতটাই বেশি ছিল যে এই দারিদ্রতার হারটাকে কিভাবে কমানো যায়, এই সব প্রক্রিয়া আমাদের সরকার সবসময় কিন্তু চিন্তা করতেছিল। এবং যার সূত্র ধরে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চবার্ষিক পরিকল্পনার পাশাপাশি দ্বিবার্ষিক পরিকল্পনা ছিল, যেটার মূল লক্ষ্য বা মোটো বলতে পারো সেটি কি ছিল, সেটি ছিল দরিদ্র বা দারিদ্র বিমোচন, ঠিক আছে। তো মানে হচ্ছে যে পুভার্টি, মানে যেটা দরিদ্রটা, এটা আমাদের দেশ থেকে সরাইতে হবে। বাংলাদেশকে 2021 সাল নাগাদ একটি শক্তিশালী মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এবং তোমরা অবশ্যই সেটা জানো যে আমাদের দেশ আগে কি ছিল, আগে ছিল আমাদের দেশ নিম্ন আয়ের দেশে, তাই না? অর্থনীতির সূচকে আমাদের বাংলাদেশ আগে ছিল নিম্ন আয়ের দেশ। বর্তমানে আমাদের দেশ কিন্তু নিম্ন আয় থেকে কোথায় চলে গেছে, সেটি চলে গেছে মধ্যম আয়ের দেশে, ঠিক আছে। মধ্যম আয়ের দেশে কিন্তু আমাদের দেশ এগোচ্ছে এবং বলা হচ্ছে যে আমাদের দেশ আরো ভবিষ্যতে ইনশাল্লাহ অর্থনীতির দিক থেকে পৃথিবীতে একটি ভালো অবস্থানে থাকবে। এবং একটা ভালো একটা সুখবর কি, আমাদের দেশ পৃথিবীতে অর্থনীতির দিক থেকে কততম বলতে পারবা তোমরা? 32তম আর আই গেস 35তম, ঠিক আছে। যেটি কিনা আরো সামনে দেখা যাচ্ছে 2041 বা 50-এর ভিতরে 19তম, 20-এর মধ্যে ঢুকবে, টপ 20-র ভিতরে। এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা সুখবর বা ভালো খবর। কেন? কারণ হচ্ছে যে যুদ্ধের সময় আমরা কিন্তু জানি, যুদ্ধের পর পাকিস্তান পুরো আমাদেরকে শ্মশান বানাই দিছিল। শ্মশান মানে আমি এই শব্দটা কেন বারবার ব্যবহার করতেছি, এর পেছনে কারণ হচ্ছে যে শ্মশান পুরো তৈরি করে দেওয়ার পরেও ফুলের বাগান তৈরি হয়েছে কিন্তু বর্তমানে দেশ। তুমি যদি লক্ষ্য করো যে আমাদের স্বাধীনতা ঠিক 52 বছর পরে আজ কিন্তু অনেক চিত্র কিন্তু চেঞ্জ হয়েছে, যেটা তুমি স্বাধীনতার পরবর্তী অবস্থানের সাথে যদি তুমি কম্পেয়ার করো, তুলনা করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে আমাদের দেশের কি কি আমূল পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো এখন
আমরা দেখবো আরেকটি জিনিস, যেমন গত 3 দশকে বাংলাদেশে খাদ্য উৎপাদন বেড়েছে 3 গুণ। লক্ষ্য করেছো, একসময় আমাদের খাবার ছিল না, একসময় আমাদের কি বলা হতো, যেটি আমি বললাম যে এই মনে করো এটা একটা ঝুড়ি যার কোনো তলা নাই, ঠিক আছে, তলাহীন ঝুড়ি। আমেরিকার কিন্তু তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বা অর্থমন্ত্রী যিনি ছিলেন, উনি ঠিক সঠিক মনে পড়ছিল না মন্ত্রীটা, উনার নাম ছিল হেনরি কিসিঞ্জার। এই হেনরি কিসিঞ্জার তিনি বলেছিলেন বাংলাদেশ থেকে তলাবিহীন ঝুড়ি, মানে যা দিবা তাই কিন্তু নিচ থেকে পড়ে যাবে, কারণ তলা যদি না থাকে সেটা কি আটকে থাকবে জীবনও পারবে না। কিন্তু এইভাবে তোমারও যদি আমি বলি, তোমরা যারা ক্লাস করতেছো এখানে তোমরা যদি তোমাদের স্ট্যাবিলিটি না থাকে, তোমাদের যদি স্টেডি না থাকে, অর্থাৎ তুমি যদি একটা বিষয়ের পিছনে লেগে না থাকো, যেমন ফর্সে এই যে বিশ্ব পরিচয় তোমার যে বিষয়টা রয়েছে কিংবা তোমার যে ধর্ম বিষয়টা রয়েছে, এই দুইটা সাবজেক্টে তুমি যদি তোমার ধৈর্য শক্তি কিংবা তোমার স্টেডিনেস সেটাকে তুমি ধারাবাহিকতা বজায় না রেখে যদি তুমি ক্লাস করে যাও, এমনি নিজের হুদাই ক্লাসটা করে যাও, তোমার কিন্তু ভাই কোনো সম্ভব না, তুমিও তখন কি হয়ে যাবা, এই তলাবিহীন ঝুড়ি হবা। সেই ক্ষেত্রে বাংলাদেশ কি করছে দেখো, বাংলাদেশ কিন্তু নিজের ধারাবাহিকতার বজায় রেখে বাংলাদেশ সরকার প্রত্যেকটা বছর প্রত্যেকটা মুহূর্তকে পরিকল্পনা মাফিক কাজে লাগিয়ে আজকে ঠিক 52 বছর পর এই তলাবিহীন ঝুড়িটাতে তলা লাগাইছে, ঠিক আছে। সেটার উদাহরণ কি আমরা বলতে পারি, এই যে পদ্মা সেতু বা বড়পুকুরিয়া কয়লা খনি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তারপরে রূপপুর পারমাণবিক মেট্রো রেল, কত কিছু ভাই, কত কিছু যেটা কেউ ভাবতেও পারে নাই। এবং ওই ভদ্রলোক যদি বেঁচে থাকতেন এতদিন, উনি নিশ্চিত বলতেন যে না আমি মিথ্যা ছিলাম, বাংলাদেশ সেই তলাবিহীন ঝুড়ি তলা লাগাইছে। তো তুমি তোমার নিজের মধ্যে ভাই তলাটা লাগাও, ঠিক আছে। তলা জিনিসটা কি ভাই, যে বাজারে কিনতে পাওয়া যায় না ভাই, কিনতে পাওয়া যায় না। এই যে ক্লাস করতেছো না তোমরা, এই ক্লাসের মাঝখানে তোমরা নিজের একটা প্রমিস করো নিজেকে দ্বারা, যে ভাই হ্যাঁ আমি পারবো, তুই পারবি, এটা তুই প্রমিস কর নিজেকে ভাই, এটা হচ্ছে মেন কথা। কারণ হচ্ছে যে নিজে যদি না চেষ্টা করো, হাজার মোটিভেশন, হাজার তোমার গাইডলাইন, হাজার তোমার হচ্ছে যে পরামর্শ যাই হোক না কেন, ভালো ক্লাস, রেগুলার ক্লাস যাই করো না কেন, তুমি যদি নিজে চেঞ্জ করতে না পারো ভাইয়া কিছু সম্ভব না, ঠিক আছে। তো এই যে আমরা ক্লাসের মধ্যেও কিন্তু একটা সুন্দর কথা পাই গেলাম, তোমার এখানে বাংলাদেশ দিয়ে তোমাকে আমি নিজেকে বুঝাইলাম, ঠিক আছে। জাস্ট তুমি নিজেকে এখানে কম্পেয়ার করে দেখবা যে তোমার তলাটাকে আসলে লাগানো উচিত কি উচিত না। তোমরা তো এখন হচ্ছে ক্লাস 9-10-এ, দ্যাটস মিন সামনে তোমাদের বড় পরীক্ষা থাকবে, এসএসসি পরীক্ষা, রাইট। তো এই এসএসসি পরীক্ষা তোমাদেরকে ভালো করার জন্য কি করতে হবে, নিজেকে স্থির করে নিজেকে একটা নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও, নিজেকে প্রমিস করো ভাই, তোমার গার্লফ্রেন্ডকে প্রমিস করার দরকার, নিজেকে প্রমিস কর যে হ্যাঁ আমি পারবো, আই ক্যান ডু ইট, ঠিক আছে। এই হচ্ছে কথা। ওকে, পরবর্তীতে দেখি আমরা দারিদ্র বিমোচন ছাড়াও সামাজিক বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। দেখো, শুধুমাত্র কি আমাদের বাংলাদেশ সরকার খালি দারিদ্র বিমোচন করেই গেছে, মানে দরিদ্রতাকে সরাই দিছে না, এর মাঝখানেও আমাদের কিছু উন্নয়ন অগ্রযাত্রাও হয়েছে দেশের। সেগুলো কি, বিশেষ করে শিক্ষার প্রসার, কারণ শিক্ষা কিন্তু জাতীয় মেরুদণ্ড, আমরা তো সবাই জানি, তাই না। এই শিক্ষাটাকে প্রসার করেছে, শিশু মৃত্যু আর হ্রাস। একসময় কি হইতো, প্রচুর শিশু ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই মায়ের পেটে মারা যেত, বা ভুল চিকিৎসার কারণে মায়ের মৃত্যু হতো বা শিশুর মৃত্যু হতো বা উভয়ের মৃত্যু হতো। সেই জিনিসটাকে কিন্তু কমায় আনা হয়েছে, ঠিক আছে, উন্নত প্রযুক্তি, উন্নত চিকিৎসার মাধ্যমে। নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ বিশ্বে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। দেখো, নারীর ক্ষমতায়ন কেন বলবো, জাস্ট একটা আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের সবচেয়ে বৃহৎ রপ্তানি শিল্প কি, যে আমি বলে দিছিলাম প্রায় পোশাক শিল্প, ঠিক আছে। এই পোশাক শিল্প মানে গার্মেন্টসে টোটাল 80 থেকে 90%, আর তুমি বলতে পারো 80 থেকে 85% হচ্ছে কারা, নারী শ্রমিক, ঠিক আছে। এই যে নারীর ক্ষমতায়নের কথা বলেছে না, এই নারী শ্রমিকরাই হচ্ছে সেই গার্মেন্টসের ওয়ার্কার্স, ঠিক আছে। অর্থাৎ নারীর ক্ষমতায়নটা কতটা বৃদ্ধি পেয়েছে তোমরা কি দেখতে পারো, এবং এই কারণেই বা বিশ্বে প্রশংসনীয় একটা ভূমিকা কিন্তু আদায় করেছে বাংলাদেশে, ঠিক আছে। যেমন দেখো, এই নারীর ক্ষমতায় ভূমিকা পালন করেছে বলে মত প্রকাশ করেছেন কে, নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন। নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এই কথাটা বলছেন যে না, বাংলাদেশে নারীর ক্ষমতায়নটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত 4 দশকে বাংলাদেশ শিশু মৃত্যু হার প্রতি 1185 থেকে কমে 48 জনে দাঁড়িয়েছে, মাত্র 48। এবং সেই দিনটা দূরে নয় ব্যাপারে, যে দিন দেখা যাচ্ছে যে শিশু মৃত্যু আর একদম শূন্যে বিলীন হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু প্রচেষ্টা চালানো হচ্ছে সব সময়। পাকিস্তান আমলে 17 ভাগ থেকে বেড়ে 73 ভাগে উন্নীত হয়েছে কি, শিক্ষার হার। যখন পাকিস্তানের আন্ডারে ছিলাম আমরা, তখন মাত্র 17 ভাগ মানুষ শিক্ষিত ছিল, বর্তমানে সেটা 73 ভাগে পরিণত হয়েছে, এবং কয়েক বছরের মধ্যে সেটি আরো বৃদ্ধি পাবে। এবং আশা রাখা যায় যখন বাংলাদেশে 100% মানুষই শিক্ষিত থাকবে, লাইক জাপান, ঠিক আছে। বাংলাদেশের প্রথমবারের মতো জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়নের ফলে শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হয়েছে, এবং ইতিমধ্যে তোমরা জানো শিক্ষানীতিতে আরো কিছু পরিবর্তন করা হয়েছে, যেটার
ফলাফল তোমরা নিজেরাই ভোগ করছো, সেটা কি এই যে নতুন কারিকুলাম, রাইট? সো নিউ কারিকুলাম সিস্টেম প্লাস ওই যে প্রথম কোর্স থেকে 2010 সালে জাতীয় শিক্ষানীতি দিয়েছিল। ওকে, পরবর্তী দেখি আমরা সৃজনশীল পদ্ধতির মূল্যায়ন ব্যবস্থা করা হয়েছে, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শুধু শিক্ষাক্ষেত্রে কেন ভাই, তুমি তোমার গ্রামে যাচ্ছ, সেখানে কি তোমার মোবাইল ব্যাংকিং পাচ্ছ না? তোমার আগে কি ব্যাংকে যে লাইনে দাঁড়ায় থাকতে হইতো, অনেক কাহিনী করতে হইতো, এই করতে হইতো, সেই করতে হইতো, কিন্তু না, এখন তোমার ফোনে কয়েকটা টিপলেই অ্যাপস আছে ব্যাংকের, তুমি সহজে ট্রানজেকশন করতে পারছো। প্রয়োজনের পাশে বিকাশ, রাইট? সো এই বিকাশও তুমি ট্রানজেকশন করতে পারছো এনি টাইম, যখনই তোমার মন চাচ্ছে। এটা কি সম্ভাবনা তৈরি হয়েছে সরকারের আমূল একটা অবদানে, ঠিক আছে, বা একটা চেষ্টায়। তারপরে বছরের প্রথম দিন নতুন পাঠ্যপুস্তক পেয়ে যাচ্ছ। প্রাথমিক মাধ্যমিক শিক্ষা বিনামূল্যে, অবৈতনিক অর্থাৎ টাকা লাগে না, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ দিচ্ছে, ঠিক আছে। তারপরে শিক্ষা প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এটা ব্যাপক একটা পরিবর্তন আনা হয়েছে। বর্তমান সরকার একসাথে 15-25 হাজারের অধিক রেজিস্টার্ড প্রাইমারি এবং প্রায় 300 কলেজ সরকারিকরণ করেছে। এর মানে হচ্ছে যে বাংলাদেশ সরকার সে স্বাধীনতার আজ 52 বছর পরে একটা আমূল পরিবর্তন দেশে এনেছে। এবং এই জন্যই আমরা কিন্তু পড়াটা শুরু টাইটেলটা দেখেছিলাম কি, বাংলাদেশের আর্থসামাজিক এবং উন্নয়নমূলক যেসব পদক্ষেপ ছিল সবগুলো, ঠিক আছে। তেমন দেখি আমরা এছাড়া একীভূত শিক্ষা গ্রহণ করার ফলে সবার জন্য শিক্ষা কার্যক্রম সফলতা পেয়েছে। দেখো 2 টাকার একটা ধাতব মুদ্রা আছে না, কয়েন, ওটার পিছনে কি একটা ছেলে একটা মেয়ে বই খুলে আছে, ওখানে কিন্তু লেখা আছে একটা কথা যে সবার জন্য শিক্ষা, ঠিক আছে। এই যে স্লোগানটা, এই স্লোগানটা কেন দিয়েছে? যাতে দেশের শিক্ষার হারটা বাড়ে। এবং আমরা একটু আগেই দেখলাম যে পাকিস্তান আমলে ছিল কত, 17%, তার মধ্যে এখন বর্তমানে দাঁড়িয়েছে 73% শিক্ষিত হার, এবং এটা কিন্তু আরো ভবিষ্যতে আরো বাড়বে, ঠিক আছে। তো এটা হয়তো বাড়ছে কারণ আপডেট তথ্য তোমাদের বইয়ে দেওয়া থাকে না, তো তোমরা গুগলে গিয়ে যদি সার্চ করো যে বাংলাদেশে শিক্ষার হার বা শিক্ষিত মানুষের হার কত, এটা এক্সাক্ট তোমরা তথ্যটা পাবা। তবে হ্যাঁ, একটা জিনিস বলি যে ভাই এখন প্রশ্ন করতে পারো ভাই এমসিকিউতে যদি আসে আমি কি আপডেট ভার্সনটা দেবো? না ভাই, আপনার দরকার নেই, বইয়ে যা আছে বাপ সেটাই কিন্তু তোর আসবে, ঠিক আছে। ওকে, পরে দেখেছি যার ফলে ভীষণ 2021 এর লক্ষ্যমাত্রা অর্জনে সরকার এগিয়ে যাচ্ছে। এবং এর সবচেয়ে ভালো জিনিস কি, ভালো জিনিসগুলো হচ্ছে আমরা দেখলাম যে কেন আগাচ্ছে, নারীর ক্ষমতায়ন, শিক্ষিত হার, শিশু মৃত্যু হার হ্রাস, মাতৃ মৃত্যু হার হ্রাস, সকল কিছুতে অবদান যাচ্ছে, ঠিক আছে। পরবর্তী দেখি নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য রক্ষায় বাংলাদেশ সরকারের গৃহীত কিছু পদক্ষেপ রয়েছে, যেমন কি মাতৃত্বকালীন ভাতা প্রদান। তোমরা অনেকেই জানো যে কোনো মহিলা যদি গর্ভবতী অবস্থায় থাকে, কোনো অফিসে চাকরি করে, তার জন্য কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক 6 মাসের ম্যাটারনিটি লিভ, মাতৃত্বকালীন ছুটির কিন্তু একটা ব্যবস্থা করছে, ঠিক আছে। 2011 9 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। তো এই যে মাতৃত্বকালীন ভাতা প্রদানের পাশাপাশি একটা মাতৃত্বকালীন ছুটিও দিচ্ছে, প্লাস দুস্থ নারীদের সহায়তা প্রদান, নারী শিক্ষা বিস্তারে উপবৃত্তি প্রদান, এসব পদক্ষেপ নারীর সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখছে। যেমন দেখছি 11 অর্থ বছরে 1,12,000 প্রসূতি নারীকে অনুদান দেওয়া হয়। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় 2010 থেকে 11 অর্থ বছর থেকে শহর অঞ্চলের কর্মজীবী মায়েরা ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল থেকে অর্থ পাচ্ছেন, ঠিক আছে। এই জিনিসগুলো দাগাই নিবে, এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলে আসতে পারে এমসিকিউ। নারীর প্রতি পারিবারিক সহিংসতা প্রতিরোধে 2010 সালে প্রণীত হয়েছে কি পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন। ভাই এই ক্ষেত্রে একটা তোমাদের কথা বলি, বাংলাদেশ সরকার নারীদের প্রতি খুবই সফট ব্যবহার করে খুবই সুবিধা দিয়েছে। যেমন দেখো নারী ও শিশুর নির্যাতন দমন আইন নামে একটা আইন আছে, 2000 সালে তৈরি করা আইন। এই আইনে তোমরা যদি ঘাটে দেখো, এই আইনে দেখবা যে নারীর প্রতি তুমি যদি কোনো সহিংসতা করো বা শিশুর প্রতি তুমি যদি কোনো দুর্ব্যবহার বা সহিংসতা করো, বেআইনি কাজ, তাহলে কিন্তু ভাই তোর কিন্তু বাঁচার কিন্তু পথ খুবই সীমিত, তুমি ওখান থেকে বেঁচে উঠতে তোমার খুবই কষ্ট হবে। মানে এই জিনিসটা আমি একটু ফ্লেক্স নিলাম কেন, যে আমি আইনে পড়ি তো এই জিনিসটা জানি, ঠিক আছে। তো এই জন্য আর কি মানে বলার কারণ হচ্ছে যে পারিবারিক সহিংসতা প্রতিরোধ বা সুরক্ষা আইন কিংবা নারী শিশুর জন্য যেগুলো আইন তৈরি করা হয়েছে খুবই শক্তিশালী। অর্থাৎ বাংলাদেশ সরকার প্রতিটা সময় প্রতিটা মুহূর্তেই কিন্তু কি করছে, নারীদের ক্ষেত্রে বা পুরুষদের বা শিশুদের ক্ষেত্রে অধিক গুরুত্ব দিচ্ছে, গুরুত্বভাবে নজর দিচ্ছে, ঠিক আছে। ওকে, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে বিশেষত দরিদ্র মানুষের খাদ্য প্রাপ্তি পুষ্টির জন্য প্রণীত আইন কি খাদ্য নীতি 2006। ভাই এগুলা মাথায় রাখবা ভাই, যে খাদ্যের জন্য কুইন আইন এমসিকিউতে চলে আসতে পারে বা প্রশ্নে, তাহলে খাদ্য নীতি 2006। ওকে, প্রান্তিক ও গ্রামীণ জনগণের খাদ্য নিরাপত্তা দিতে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি যেমন কাজের বিনিময়ে খাদ্য, খাবি খা, ভিজিএফ, ভিজিডি, টিআর প্রভৃতি পরিচালনা করেছে, ঠিক আছে। ভিজিএফ কি হচ্ছে ভিলেজ, ঠিক আছে, গ্রাম্য এগুলোমূলক সংস্থা। এইসব কর্মসূচির মাধ্যমে প্রায় বছরে 20 লাখ
টন চাল দুস্থ নিরন্ন প্রতিবন্ধী শ্রমিকদের সরবরাহ করতেছে, ঠিক আছে। তা দেখো হিউজ একটা পরিবর্তন এবং হিউজ একটা সেবা মানুষজনদেরকে দেওয়া হচ্ছে। এই ছাড়া সরকার মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা মতো কল্যাণমূলক নানান কাজ করে যাচ্ছে কিন্তু, এবং সেই কাজগুলোর বিনিময়ে সমাজে অবস্থানরত যে সকল অসহায় বা এই সকল প্রতিবন্ধী বিধবা শ্রেণীর যেই সব মানুষরা রয়েছেন তারা কিন্তু কি লো ফিল করে না, বা তারা হচ্ছে একাকিত্ব বা নিজেদেরকে অসহায় বোধ করে না। কেন? কারণ সরকার তাদের পাশে আছে, ঠিক আছে। গেল শিশুদের সুরক্ষা এবং তাদের জীবন বিকাশে 2011 সালে প্রণয়ন করা হয়েছে জাতীয় শিশু নীতি 2011। জাতীয় শিশু নীতি 2011 প্রণয়ন করা হয়েছে কি জন্য? শিশুদের সুরক্ষার জন্য এবং তাদের জীবন বিকাশ যাতে সুন্দর করে হয়, তারা যাতে সঠিক পরিমাণে সঠিকভাবে সুসংগঠিতভাবে তারা বেড়ে উঠতে পারে, সামাজিকীকরণটা যাতে ভালো পায়, এই কারণে আমরা দেখতে পাচ্ছি জাতীয় শিশু নীতি 2011 প্রণয়ন করা হয়েছে। 18 বছর কম বয়সী সকল ব্যক্তি এই নীতি অনুযায়ী শিশু, ঠিক আছে। এখন অনেকে বলতে পারো যে ভাই আমি তো এখন এসএসসি পাস করবো, কলেজে উঠবো, আমি তো তাহলে ম্যান, আমি বিকাম ম্যান, ব্লাডি ম্যান। নো ভাই, 18 বছর তোমার যদি না পূরণ হয় আনটিল দেন তুমি কি বাচ্চাই আসো, তুমি শিশুই আসো, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, পরে দেখি পথ শিশু বিপদগামী শিশুদের বিকাশে পৃথক ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। যারা পথ শিশু রয়েছে তাদের জন্য কিন্তু অনেক সংস্থা নানান কাজ করছে। তারপরে সাংস্কৃতিক অগ্রযাত্রা আমরা দিকে যাবো। অনেক তো দেখলাম মানব সেবা, সংস্কৃতির দিক থেকে বাংলাদেশ কেমন আছে? অগ্রযাত্রা বাংলাদেশের পিছিয়ে নেই কেন? মাতৃভাষা বাংলা আজ আন্তর্জাতিক মর্যাদা, মাতৃভাষার কি পেয়েছে? মর্যাদা পেয়েছে, তাই না? তাহলে 21শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের কি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা কিন্তু আমরা সকলেই জানি। ওকে, আশা করা যায় যে অদূর ভবিষ্যতে বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষায় পরিণত হবে। এই নিয়ে কিন্তু খুব কাজ চলছে, চেষ্টা চলছে যাতে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে মানে অফিসিয়াল ভাষা হিসেবে বাংলা ভাষাকে গ্রহণ করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য এদেশের ছাত্র সাধারণ মানুষরা কি রাজপথে রক্ত দিয়েছিল, আন্দোলন করেছিল, আর শেষ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে এবং জাতিসংঘ কর্তৃক স্বীকৃত কিন্তু এটা ইউনেস্কো করেছিল, রাইট? সো আমাদের দেশ এবং জনগণের জন্য বড় অর্জন কিন্তু এটা অবশ্যই। বাংলাদেশের বাংলা বর্ষবরণী উদযাপনে যে মঙ্গল শোভাযাত্রার একটা আয়োজন করে না ভাইয়া, এটা তোমরা তো অনেকেই জানো, মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়, তা ইনটেনজিবল হেরিটেজ হিসেবে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। তাহলে এই নিয়েও কিন্তু একটা তোমার ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ যে কোন জিনিসটা ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে, দিয়ে দিবা তখন যে মঙ্গল শোভাযাত্রা, রাইট? সো আমরা লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশের যত সকল উন্নয়ন, যত সকল কি আর্থসামাজিক বলো বা সাংস্কৃতিক বলো, যাই বলো না কেন, এইগুলো সবই সম্ভব হয়েছে ওই যে আমরা একটু আগে পড়লাম এই পরিচ্ছেদের যে সেনা শাসনগুলো ছিল বা তত্ত্বাবধায়ক সরকারের যে আমল ছিল, সবগুলো কাটিয়ে ওঠার পর, অর্থাৎ দেশ থেকে দুর্নীতি, দেশ থেকে যত রকমের কালাকানুন, দেশ থেকে যত রকমের রাজনৈতিক অস্থিতিশীলতা, অরাজনৈতিক ব্যবহার সকল প্রকার সরাই দেওয়ার পরে কিন্তু আমাদের দেশে একটা স্থিতিশীল বা একটা ধারাবাহিকতা কিন্তু ফ্লো আসছে, যেই ফ্লোটা বর্তমানে বজায় আছে, ইনশাল্লাহ আগামীতেও থাকবে। এবং আমাদের দেশের টার্গেট কি? আমাদের দেশের টার্গেট হচ্ছে যে দেশের অর্থনীতির চাকাকে কি প্রবাহমান রাখা, রাইট? সো আমাদের দেশে এই ইতিমধ্যে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, আমি যখন ক্লাসে বললাম, যেমনটি পদ্মা সেতু রয়েছে, রূপপুর রয়েছে, আরো অনেক কিছু, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, অনেক কিছু রয়েছে, ঠিক আছে। এই সকল কিছুর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের দেশে একসময় যে কলঙ্কিত অধ্যায়টা ছিল, সেই কলঙ্কিত অধ্যায় থেকে বের হয়ে আমাদের দেশ এখন কি উন্নয়নের পথে হাঁটছে। এবং এই জন্যেই আজকের আমাদের এই অধ্যায়টার আলোচনা, স্বাধীন বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো, কিংবা স্বাধীন বাংলাদেশের স্বাধীন হওয়ার পরবর্তীর যে সকল কালো অধ্যায়টা বা কালো ছায়াটা যেটি ছিল, এই ছায়াটা কিভাবে কেটে বর্তমানের ভালো একটি ফুলের বাগান তৈরির পথে বাংলাদেশ রয়েছে, সকল কিছুই আমরা এই পরিচ্ছেদে দেখলাম। আশা করি তোমরা সকলেই ক্লাসটি কিন্তু ভালো মতো করবে এবং ক্লাসটি থেকে তোমাদের যেটি বললাম ধারাবাহিকতা বজায় রাখবে ভাই, ধারাবাহিকতা বজায় রাখলেই তোরা মনে কর ভালো একটা কিছু করতে পারবি, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসের আলোচনা এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টার অনুশীলনী যখন আমরা আলোচনা করব, তখন আমরা আরো বিস্তারিতভাবে দেখব যে এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো কি কি, যেগুলো আমাদের অনুশীলনীতে প্রশ্নরূপে রয়েছে। তো নেক্সট টাইম, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা, পরের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, বাই।